আসসালামু আলাইকুম। আজ 21 ফেব্রুয়ারি 2025 শুক্রবার। ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি জহিরুল ইসলাম টুটুল। শুরুতেই সংবাদ শিরোনাম। আইনি মারপ্যাচে আটকে গেছে জামায়াত নেতা আজহারের মুক্তির আশা। ছাত্রদের দল নিয়ে হঠাৎ সমঝোতা, নতুন আশার ঝিলিক। ভারত সহ 4টি দেশকে হুমকি দিলেন ট্রাম্প। এবার বিস্তারিত। জামায়াতে ইসলামীর শীর্ষ নেতাদের মধ্যে এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেও কার্যকর করে যেতে পারেনি আওয়ামী লীগ সরকার। গত বছরের 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর প্রশ্নের মুখে পড়েছে বিতর্কিত সেই ট্রাইব্যুনালের বিচার কাজ। এই অবস্থায় মৃত্যুদণ্ড কার্যকরের অপেক্ষায় থাকা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আজহারুল ইসলাম ফাঁসির সাজার রায় পুনর্বিবেচনার আবেদন করেছেন। উচ্চ আদালতে এবার সুবিচার পাওয়ার সুযোগ তৈরি হওয়ায় জামায়াতের নেতাকর্মীরা আশা করছেন তিনি ফাঁসির দণ্ড থেকে বেকসুর খালাস পাবেন। আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই এটিএম আজহারের মুক্তির দাবি জানিয়ে আসছে জামায়াতে ইসলামী। গত মঙ্গলবার দেশব্যাপী বিক্ষোভ মিছিলের ডাক দেয় দলটি। রাজধানীর পল্টনে কেন্দ্রীয়ভাবে পালিত কর্মসূচি থেকে এটিএম আজহারকে মুক্তির দাবিতে 48 ঘণ্টার আলটিমেটাম দেয় জামায়াত। এর মধ্যেই তার রিভিউ আবেদনটি শুনানির জন্য বৃহস্পতিবারের কার্যতালিকায় আসে। দলটির নেতাকর্মীদের আশা ছিল এটিএম আজহার জামিনে মুক্ত হবেন। তবে এদিন শুনানি না হওয়ায় অনেকটা হতাশ হন জামায়াতের নেতাকর্মীরা। এটিএম আজহারের রিভিউ আবেদনের শুনানি বৃহস্পতিবার কেন অনুষ্ঠিত হল না? আইনজ্ঞরা বলছেন সরকার এবং আদালতের ইচ্ছা ও অনিচ্ছার উপর নির্ভর করে এটি। তারা বলছেন মামলার গুরুত্ব এবং সার্বিক বিষয় বিবেচনা করে রিভিউ আবেদনগুলোর শুনানি হয়। সেদিক বিবেচনায় আজহারুল ইসলামের ফাঁসির সাজার রায় পুনর্বিবেচনার আবেদনের বিষয়টি আদালতের তালিকায় আসা ছিল স্বাভাবিক, কিন্তু শুনানি হয়নি। তাহলে কি এটিএম আজহারের রিভিউ শুনানি আইনি মারপ্যাচে পড়েছে? এমন প্রশ্ন সামনে আসছে। বৃহস্পতিবারের সুপ্রিম কোর্টের আপিল বিভাগের কার্যতালিকায় রিভিউ আবেদনটি শুনানির জন্য ধার্য ছিল। তালিকায় 9 নম্বর আইটেম ছিল এটি, কিন্তু শুনানি হয়নি, কারণ আইটেম শুনানি করে শেষ করতে পারেননি প্রধান বিচারপতির আদালত। এ কারণে রিভিউ আবেদনের শুনানিটি আগামী বৃহস্পতিবার হবে বলে জানা গেছে। এর আগে গত 23 জানুয়ারি এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদনের শুনানি পিছিয়ে 20 ফেব্রুয়ারি দিন ধার্য করেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 4 বিচারপতির আপিল বেঞ্চ এই আদেশ দেন। বেঞ্চে 1 বিচারপতি না থাকায় আদালত শুনানির দিন পিছিয়ে দেন। তাহলে কি কারণে এটিএম আজহারুল ইসলামের রিভিউ আবেদনের শুনানিতে দেরি হচ্ছে, সেটি নিয়ে ধোঁয়াশা রয়েছে। বাংলাদেশ লয়ার্স কাউন্সিলের সহসম্পাদক সাইফুর রহমান বলেন, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রিভিউ শুনানি যে কোনো সময় হতে পারে। এই শুনানি হতে আদালতের নির্ধারিত কোনো নিয়ম নেই। আদালত এবং আইনজীবীর গুরুত্ব বুঝে নির্ধারিত হয়ে থাকে বিষয়টি। মাননীয় প্রধান বিচারপতি রিভিউ শুনানির বিষয়টি দেখভাল করে থাকেন। তিনি চাইলে গুরুত্ব বুঝে তাৎক্ষণিকভাবে কোনো রিভিউ শুনানির ব্যবস্থা করে দিতে পারেন। বর্তমান প্রেক্ষাপটে এরকম নজির অনেক। এই আইনজীবী বলেন, আজকেও বিসিএস চাকুরির প্রার্থীদের বিষয়ে একটি রিভিউ শুনানি হয়েছে। এই রিভিউটি ছিল আজহারুল ইসলামের মামলার পরের রিভিউ। কাজেই আমরা বলতে পারি এটিএম আজহারুল ইসলাম সাহেব তার মৃত্যুদণ্ডের রিভিউয়ের যে আবেদন করেছিলেন সেই আবেদনের শুনানি নিয়ম অনুযায়ী হচ্ছে। রিভিউ করে এটিএম আজহারুল ইসলাম মৃত্যুদণ্ড থেকে খালাস পাবেন এমন আশার কথা জানিয়ে জামায়াতপন্থী এই আইনজীবী বলেন, আমরা আশা করছি তিনি খালাস পাবেন। একটা মিথ্যা মামলায় তাকে সাজা দিয়ে বছরের পর বছর বন্দী করে রাখা হয়েছে। আমরা রিভিউয়ের পক্ষে যুক্তি তুলে ধরেছি। আশা করছি এটিএম আজহারুল ইসলাম সাহেব খালাস পাবেন। খালাস পেলে উনি কারামুক্ত হবেন। এরকম নজিরও অনেক আছে। ঐকমত্যের ভিত্তিতেই আত্মপ্রকাশ করতে যাচ্ছে ছাত্র নাগরিকের নতুন দল। শীর্ষ নেতৃত্ব নিয়ে জটিলতা কাটলেও অন্দরে দ্বন্দ্ব রয়ে গেছে। আগামী 26 ফেব্রুয়ারি মানিক মিয়া এভিনিউয়ে সমাবেশ করে নতুন দলের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটতে পারে। এই উপলক্ষে বড় জমায়েত ঘটাতে চায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। জাতীয় নাগরিক কমিটির শীর্ষ নেতৃত্ব জানিয়েছেন, ঐকমত্যের ভিত্তিতেই নতুন দল আসবে, এটা মোটামুটি নিশ্চিত। এজন্য আন্দোলনের সব পক্ষের সঙ্গে সমঝোতার চেষ্টা চালানো হচ্ছে। পদ পদবি নিয়ে ইতোমধ্যে সমঝোতা হয়েছে বলে নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে। নতুন দলের কমিটির কাঠামোয় শীর্ষ 4টি পদ আহ্বায়ক, সদস্য সচিব, মুখ্য সংগঠক ও মুখপাত্র। তবে এর সঙ্গে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক এবং জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব পদ দুটি সৃষ্টি হতে পারে। বিরোধ মেটাতেই এই পদ দুটি সৃষ্টি করা হচ্ছে।
শীর্ষ এসব পদে আলোচনায় আছেন নাহিদ ইসলাম, আখতার হোসেন, সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ, আলী হাসান জুনায়েদ ও নাসিরুদ্দিন পাটোয়ারি। এছাড়াও নারী ও সংখ্যালঘু কোটায় সামান্তা শারমিন ও অনিক রায়ও পেতে পারেন গুরুত্বপূর্ণ পদ। কমিটিতে আহ্বায়ক পদে সর্বসম্মতিক্রমে নাহিদ ইসলামের নাম চূড়ান্ত। তিনি সরকারের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করে নতুন দলের দায়িত্ব নিতে যাচ্ছেন। তার ব্যাপারে ঐকমত্য থাকলেও সদস্য সচিব পদে 3 ভাগে বিভক্ত হয়ে পড়ে ছাত্র আন্দোলনের নেতারা। 3টি ধারা হল নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন অনুসারী, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সাবেক সভাপতি আলী হাসান জুনায়েদ অনুসারী আর নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরুদ্দিন পাটোয়ারি অনুসারী। 3 পক্ষই নিজ নিজ নেতাকে সদস্য সচিবের মতো গুরুত্বপূর্ণ পদে বসাতে চাইলে বিরোধ সৃষ্টি হয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্দরে। এ নিয়ে দফায় দফায় বৈঠক করে সমঝোতার চেষ্টা চালানো হয়। মূলত আখতারপন্থী ও জুনায়েদপন্থীরা প্রকাশ্যে বিরোধে জড়ান। আখতারের অনুসারীদের অধিকাংশ গণতান্ত্রিক ছাত্রশক্তির সাবেক নেতাকর্মী, আর জুনায়েদ অনুসারীদের মধ্যে শিবিরের সাবেক কর্মীদের প্রভাব রয়েছে। অন্যদিকে নাসিরের অনুসারীরা মূলত উপদেষ্টা মাহফুজ আলমের অনুসারী। এছাড়া বামপন্থী একটি অংশ রয়েছে, তারা এ পদে নাসিরকে বসাতে চান। আখতার ও জুনায়েদ অনুসারীদের মধ্যে চলে সামাজিক যোগাযোগ মাধ্যমে কথার লড়াই। বিষয়টি নিয়ে কয়েকদিন ধরে বিরোধ চলছে ছাত্র নাগরিকের প্ল্যাটফর্ম জাতীয় নাগরিক কমিটির অন্দরে। দফায় দফায় বৈঠকে বসেন সব পক্ষ। ঐক্যে যখন ফাটলের সুর, তখন নতুন করে সমঝোতা হয়েছে ছাত্র আন্দোলনের নেতাদের মধ্যে। এর আগে বিরোধ মেটাতে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব পদ দুটিতে জুনায়েদ অনুসারীদের দেওয়ার প্রস্তাব দেওয়া হয়, কিন্তু শুরুতে তাতে সায় দেয়নি তারা। তাদের দাবি শীর্ষ 4টি পদের অন্তত একটি তাদের দিতে হবে। গতকাল বিকালেও এই বিষয়ের ঊর্ধ্বতর বৈঠক হয় নাগরিক কমিটির মধ্যে। সেখানে সমঝোতা হয়েছে ঐক্যবদ্ধভাবে দল গঠনের ব্যাপারে। তবে এদিনের বৈঠকে জুনায়েদের প্রতিনিধি উপস্থিত থাকলেও তিনি উপস্থিত ছিলেন না। গতকাল নাগরিক কমিটির 2 যুগ্ম সদস্য সচিব মানব জমিনকে জানিয়েছেন তাদের মধ্যে সমঝোতা হয়েছে। আশা করা যাচ্ছে আগামী 26 ফেব্রুয়ারি মানিক মিয়া এভিনিউয়ের সামনে থেকে আত্মপ্রকাশ ঘটতে পারে নতুন দলের। এদিকে নতুন দলের আত্মপ্রকাশকে কেন্দ্র করে 3টি উপকমিটি গঠন করেছে নাগরিক কমিটি। ওদিকে নতুন দলের বেশ কয়েকটি নাম নিয়ে পর্যালোচনা করছেন নেতারা। এখন পর্যন্ত নাম চূড়ান্ত হয়নি। ছাত্র রাজনীতিতে ফের বিদ্বেষ ও শত্রুতা ছড়িয়ে পড়ছে বলে সতর্কবার্তা দিয়েছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। এ বিষয়ে ছাত্র রাজনীতির সঙ্গে সংশ্লিষ্টদের কঠোর হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। শুক্রবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে এই হুঁশিয়ারি দিয়েছেন ইশরাক। ফেসবুক পোস্টে বিএনপির এই নেতা লেখেন, যথেষ্ট হয়েছে। ছাত্র রাজনীতির মূল উদ্দেশ্য ক্যাম্পাস ভিত্তিক আধিপত্য বিস্তার হতে পারে না, সেটা হোক গোপনে অথবা প্রকাশ্যে। ছাত্র রাজনীতির অঙ্গনে ইতোমধ্যেই একটা বিদ্বেষ ও শত্রুতা ছড়িয়ে পড়ার আলামত দেখতে পাচ্ছি। 16 বছর এগুলো সহ্য করার পর এখন এগুলো দেখতে চাই না। ছাত্র রাজনীতির গৌরবোজ্জ্বল উদাহরণ রয়েছে 52, 71, 90 ও 24। জনগণের অধিকারের লড়াইয়ে নেমে ছাত্ররা জীবন দিয়েছে, জনযুদ্ধ করেছে। সেই আদর্শ অনুসরণ করতে পারলে করেন, না হলে বন্ধ করেন। টঙ্গীতে ছাত্র শিবিরের ওয়ার্ড সভাপতির ওপর ছাত্রদল হামলা করেছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। এই ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম। শুক্রবার এক যৌথ বিবৃতিতে এই প্রতিবাদ জানান তারা। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার আলিম শ্রেণীর শিক্ষার্থী ও ছাত্র শিবিরের ওয়ার্ড সভাপতি ফজলে রাব্বিকে ছাত্র দলের সন্ত্রাসীরা দীর্ঘ সময় আটকে রেখে নির্যাতন করে এবং হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে। ঘটনা জানতে পেরে শিক্ষার্থীরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এ সময় শিক্ষার্থীরা মামুন নামের ছাত্র দলের এক কর্মীকে আটক করে পুলিশে সোপর্দ করে। মূলত কুয়েটে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করার কারণে পরিকল্পিতভাবে তার ওপর এই নির্যাতন চালানো হয়। নেতৃবৃন্দ আরও বলেন, ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশে অস্ত্র, পেশিশক্তি ও আধিপত্যবাদের রাজনীতির অবসান হলেও ছাত্রদল পুনরায় সেই সহিংসতার পথ বেছে নিয়েছে যা সম্প্রীতি ও সহাবস্থানের রাজনীতি পরিপন্থী। নেতৃবৃন্দ এই ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা জানান এবং এই ঘটনার সঙ্গে জড়িত সবাইকে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে প্রশাসনের কাছে দাবি পেশ করেন। পাশাপাশি হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে ছাত্রদলের প্রতি আহ্বান জানান। বিভিন্ন ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলের ইতিবাচক রাজনীতিকে বিতর্কিত করার হীন চেষ্টা করছে বলে জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
শুক্রবার মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে ছাত্রদলের নেতারা একথা জানান। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আমরা দীর্ঘ বছর পর সুশৃঙ্খলভাবে সবাইকে নিয়ে শহীদ মিনারে আসতে পেরেছি। অন্যান্য ছাত্র সংগঠন যারা রয়েছে তারাও সুন্দরভাবে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পারছে। আপনারা অবগত রয়েছেন 21 ফেব্রুয়ারি উপলক্ষে ফুল দিতে এসে এখানে মারামারির ঘটনা ঘটেছে, হামলার ঘটনা ঘটেছে। আজকে জাতীয়তাবাদী ছাত্রদল সুশৃঙ্খলভাবে ফুল দিয়েছে। আমরা নিয়ম মেনেই আজকে ফুল দিয়েছি। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন বলেন, আমাদের সঙ্গে কারো কোনো বিরোধ নেই। আমরা শুধু সাধারণ শিক্ষার্থীদের অধিকারের জন্য কাজ করছি। বাংলাদেশের বিভিন্ন ছাত্র সংগঠনগুলো বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের একটি ইতিবাচক রাজনীতিকে বিতর্কিত করার হীন প্রচেষ্টা করছে। আমরা এগুলোকে তীব্রভাবে প্রত্যাখ্যান করছি। আমরা শুধু সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য কাজ করছি। ভয়ঙ্কর এক র্যাব কর্মকর্তার নাম আলেপ উদ্দিন। নৃশংস এই আলেপ গণ অভ্যুত্থানের পরও চাকুরিতে বহাল ছিল। বরিশাল রেঞ্জের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিনের বিরুদ্ধে এক আসামিকে গুম করে বন্দী রাখা অবস্থায় তার বিশ্ববিদ্যালয় পড়ুয়া স্ত্রীকে ভয় দেখিয়ে রোজা ভাঙিয়ে ধর্ষণ করার প্রমাণ পেয়েছে প্রসিকিউশন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম চেঞ্জ টিভিকে একথা জানান। আলেপ উদ্দিনের বিষয়ে তিনি বলেন, তার বিরুদ্ধে অভিযোগ সবচেয়ে মারাত্মক। তিনি অসংখ্য মানুষকে গুম এবং নির্যাতনের সাথে জড়িত। আজ আমাদের পেছনে অনেকে দাঁড়িয়ে আছেন যাদেরকে আলেপ উদ্দিন অপহরণ, গুম করে বছরের পর বছর আটকে রেখেছিল। তাদের নিষ্ঠুরতম পন্থায় নির্যাতন করেছিল। ইলেকট্রিক শক দেওয়া, চোখ বেঁধে রাখা, উল্টো করে ঝুলিয়ে পেটানো, এমনকি বিদ্যুতায়িত করা হয়। সবচেয়ে মারাত্মক যেটা করেছিলেন সেটা হলো একজন আসামিকে গুম করে রাখার সময় তার বিশ্ববিদ্যালয় পড়ুয়া স্ত্রীকে তার স্বামীকে হত্যার ভয় দেখিয়ে বাধ্য করে রমজান মাসে রোজা ভাঙিয়ে ধর্ষণ করে। এই তথ্য প্রমাণাদি প্রসিকিউশনের কাছে এসেছে। এরকম নিষ্ঠুর ও জঘন্যতম অপরাধী যারা, তাদের তদন্ত কাজ পরিচালনা করতে সময় লাগবে। বিসিএস পুলিশের 31 ব্যাচের আলেপ উদ্দিন 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের আগে পুলিশের বিশেষ শাখায় কর্মরত ছিলেন। এর আগে তিনি র্যাবের গোয়েন্দা বিভাগ ও র্যাব 11-তে কর্মরত ছিলেন। সরকার পতনের পর থেকে বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ে কর্মরত ছিলেন তিনি। পরে ডিবি পরিচয়ে তাকে আটকের 2 দিন পর গত 14 নভেম্বর যাত্রাবাড়ি থানায় দায়ের করা হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায় আসে আলেপ। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। প্রিয় বন্ধুরা, আপনারা যদি এই সমাজকে ভালোর পথে পরিবর্তন করতে চান বা নিজে কোনো বৃহত্তর ইতিবাচক কাজে যুক্ত হতে চান বা এই সংক্রান্ত কাজ করতে চান, তাহলে অন্যের কাছে নিজেকে উপস্থাপন করবার কোনো প্রয়োজন নেই। আপনি ধীর স্থির শান্তভাবে লক্ষ্যে অটুট থেকে কাজ করে যান। আপনি যদি অন্যের কাছে ব্যাখ্যা করতে থাকেন নিজেকে যে আমি এই কারণে এই কাজটি করছি, এই কাজটি করলে এটা হবে, তাহলে আপনি মাঝপথে গিয়ে সমালোচনার মুখে পড়ে উদ্দেশ্য থেকে ফিরে আসতে পারেন। কিন্তু আপনি যদি মনে করেন আপনি আপনার লক্ষ্যে অটুট থাকবেন, কেবলমাত্র আপনার মনের উদ্দেশ্য সর্বশক্তিমানই যদি জেনে থাকেন, তাহলে আর কোনো কিছুরই প্রয়োজন নেই। সুতরাং আসুন সর্বশক্তিমানের উপর আস্থা রেখে কেবলমাত্র তাকে অবহিত করে আমরা সকল ভালোর দিকে নিজেকে পরিবর্তনের এবং সমাজকে এগিয়ে নেবার চেষ্টা করি। জনে জনে ব্যাখ্যার কোনো প্রয়োজন নেই। ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর। এবার দেশের বাইরের প্রসঙ্গ। ভারত সহ 4টি দেশকে কঠোর হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ব্রিক্সের 5 দেশ ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা আছে এই হুমকির আওতায়। ট্রাম্প সম্প্রতি ঘোষণা করেছেন যে ব্রিক্স দেশগুলো যদি মার্কিন ডলারের বিকল্প কোনো মুদ্রা তৈরি করার চেষ্টা করে তবে তাদের পণ্যের উপর 150% শুল্ক আরোপ করা হবে। ওয়াশিংটনে রিপাবলিকান গভর্নর্স অ্যাসোসিয়েশনে বক্তব্য দেওয়ার সময় তিনি বলেন, ব্রিক্স রাষ্ট্রগুলো আমাদের ডলার ধ্বংস করার চেষ্টা করছিল। তারা একটি নতুন মুদ্রা তৈরি করতে চেয়েছিল। ট্রাম্প আরও উল্লেখ করেন যে তিনি দায়িত্ব নেওয়ার পরপরই ঘোষণা দেন যে কোনো ব্রিক্স রাষ্ট্র যদি ডলার ধ্বংসের কথা উল্লেখ করেন তবে তাদের পণ্যের উপর 150% শুল্ক আরোপ করা হবে। আমরা তোমাদের পণ্য চাই না। এই হুমকির পর থেকে ব্রিক্স দেশগুলো থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি বলে ট্রাম্প জানান। এর আগে ট্রাম্প বলেছিলেন যে ব্রিক্স দেশগুলো যদি নিজেদের মুদ্রা চালু করে বা ডলার ব্যবহার বর্জন করে তাহলে তিনি তাদের আমদানির উপর 100% শুল্ক আরোপ করবেন। এবার তিনি শুল্কের পরিমাণ আরও বাড়ানোর হুমকি দিলেন।
তার মতে যে কোনো দেশ যদি আন্তর্জাতিক বাণিজ্যে ডলারের পরিবর্তে অন্য মুদ্রা ব্যবহার করার চেষ্টা করে তবে তাদেরকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে হবে। ব্রিক্স হল ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকার সমন্বয়ে গঠিত একটি জোট। এই জোট বিশ্ব অর্থনীতিতে মার্কিন ডলারের আধিপত্য চ্যালেঞ্জ করার জন্য বিকল্প মুদ্রা চালুর বিষয়ে আলোচনা করে আসছে। দর্শক, শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন, শুভেচ্ছা নিরন্তর। changetv.press, এক ফোঁটা হলুদ নেই।